নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমরা যারা 10th পাস করে গিয়েছো তোমাদের জন্য কিন্তু গুড নিউজ আছে। অর্থাৎ আমি জানি ভালো করে তোমরা যেহেতু এখানে এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আছো, তো তোমরা প্রত্যেকেই মাধ্যমিক পাস অন্তত আর কি করেছো। তো তোমাদের জন্য এটাই গুড নিউজ যে আমাদের রেলওয়ের তরফ থেকে কিন্তু তোমাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। অর্থাৎ তোমরা যারা রেলওয়েতে চাকরি করতে চাও তো তোমাদের জন্য কিন্তু চাকরির নতুন কিন্তু বিজ্ঞপ্তি বের করেছে আজকে। অর্থাৎ আজকে আমাদের 14 তারিখ, এই 14 তারিখে কিন্তু এই রেলওয়ের তরফ থেকে কিন্তু আমাদের জন্য কি বের করেছে, নতুন কিন্তু বিজ্ঞপ্তি কিন্তু বের করেছে আমাদের জন্য। এবং এই যে আর কি বিজ্ঞপ্তি, এটা আর কি আমাদের কোন পোস্টের জন্য বেরিয়েছে সে সম্পর্কেও আমরা ডিটেলসে জানবো। তার আগে বলে দিই, তোমরা যদি আমাদের এই চ্যানেলের সঙ্গে নতুন হয়ে থাকো তো তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তোমরা যদি রেলওয়ের জন্য যদি পড়াশোনা করতে চাও বা তোমরা যদি অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল অর্থাৎ তোমরা যদি আইটিআইতে যদি পড়াশোনা করে থাকো বা করছো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো, যেটা সম্পর্কে আমাদের মেইন জানার বিষয় সে সম্পর্কে আমরা একটু ডিটেলসে জানি। দেখো, এই যে তোমরা নোটিশটা দেখছো এটা কিন্তু আমাদের কনস্টেবলের নোটিশ, অর্থাৎ আমাদের রেলওয়ে আরপিএফ কনস্টেবলের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কিন্তু নোটিশ। তোমরা উপরে দেখতে পাচ্ছ লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কী লেখা আছে উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ আরপিএফ 2/2024। তোমরা ভালো করে জানো এ সম্পর্কে কিন্তু আমাদের শর্ট নোটিফিকেশন আমাদের কয়েকদিন আগে কিন্তু এসেছিল এবং সে সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে বলেও দিয়েছি। এবং আজকে কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু আমাদের ফুল নোটিফিকেশন চলে এসেছে আমাদের আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এসেছে। দেখো, এখানে যদি আমরা নিচের দিকে যাই যে কতগুলো পোস্ট বেরিয়েছে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কবে থেকে অ্যাপ্লাই শুরু সে সম্পর্কে কিন্তু আমাদের নিচে দেওয়া আছে। তার আগে দেখো এখানে লেখা আছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল এক্সিকিউটিভ ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স। তো চলো আমরা এখানে তার আগে বলে দিই যে এই যে তোমরা এখন যে ভিডিওটা দেখছো এই ভিডিওতে কিন্তু আমি শুধুমাত্র এখানে কনস্টেবলের সম্পর্কে বলবো। যদি তোমরা এসআই সম্পর্কে যদি চাও তাহলে কিন্তু আমি ডিটেলসে আরেকটা ভিডিওতে কিন্তু বলে দিয়ে দেবো, কারণ কনস্টেবল এবং এসআইয়ের যে আর কি নোটিফিকেশন দুটো কিন্তু আলাদা আলাদা করে এসেছে। তো চলো আমি তোমাদের প্রথমে কনস্টেবল সম্পর্কে একটু বলে দিয়ে দিই। দেখো, এর যে আর কি ডেট আমাদের কবে থেকে চালু হচ্ছে ফর্ম ফিল আপের ডেট দেখতে পাচ্ছ, ওপেনিং ডেট অর্থাৎ আমাদের কালকে থেকে কিন্তু ওপেনিং হচ্ছে। অর্থাৎ 15 তারিখ থেকে কিন্তু 15 তারিখ থেকে কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের ওপেনিং কিন্তু হচ্ছে, অর্থাৎ ফর্ম ফিল আপ কিন্তু আমাদের শুরু হচ্ছে 15 তারিখ থেকে। এবং ক্লোজিং ডেট অর্থাৎ লাস্ট ডেট কিন্তু আমাদের হচ্ছে 14 তারিখ, 14/5/2024। 15/4/2024 আমাদের শুরু হচ্ছে, অর্থাৎ 15 এপ্রিল থেকে আমাদের কি হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং 14 মে কিন্তু আমাদের লাস্ট ডেট থাকছে। এখানে টাইমটা দেখতে পাচ্ছ, এই টাইমের মধ্যে কিন্তু তোমাদেরকে করতে হবে। তো আমি বলবো লাস্টের দিকে অর্থাৎ শেষের দিনের অপেক্ষায় কিন্তু থাকবে না। তার আগে তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও তো তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে দিয়ে দেবে। তারপরে কি আছে এখানে, প্লিজ নোট ডিটেলস ইন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট। এখানে যদি কোনো মডিফিকেশন সম্পর্কে যদি তোমরা কিছু করতে যদি চাও, মডিফিকেশন মানে ভুল টুল যদি হয়ে যায় তাহলে সেটা যদি তোমরা কারেকশন করতে চাও তার জন্য কিন্তু এখানে 15 তারিখ অর্থাৎ 14 তারিখে 14 মে আমাদের লাস্ট ডেট এবং 14 মের পরে কিন্তু আমাদের 15 মে থেকে কিন্তু 24 মে পর্যন্ত কিন্তু তোমরা এখানে কারেকশন কিন্তু করতে পারবে, অর্থাৎ মডিফিকেশন কিন্তু করতে পারবে। মডিফিকেশন লিঙ্ক কিন্তু তোমাদের ওপেন হবে, ঠিক আছে। তো দেখো এখানে কি আছে, পোস্টের নাম তোমরা দেখতে পাচ্ছ, পোস্টের নাম হচ্ছে আমাদের কনস্টেবল এই পোস্টে। এবং এর যে আর কি পে লেভেল হচ্ছে আমাদের লেভেল 3 7 সিপিসি অনুযায়ী তোমরা এখানে স্যালারি পারবে। এবং স্যালারি তোমরা কিন্তু ইনিশিয়াল পে যেটা 21,700 টাকা পাবে, প্লাস আদার্স যে সকল অ্যালাউয়েন্স আছে প্রত্যেকটা অ্যালাউয়েন্স কিন্তু তোমরা পাবে। তো একটা ভালোই কিন্তু তোমরা স্যালারি এখানে পাবে। এবং এখানে তোমাদের যে আর কি মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে একদম দেওয়াই আছে, B1 তোমার কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে। এবং তোমার যে আর কি বয়স কিন্তু 1/7/2024 অনুযায়ী তোমার বয়স মিনিমাম 18 বছর হতে হবে এবং তোমার বয়স ম্যাক্সিমাম কিন্তু 28 বছর কিন্তু হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। টোটাল পোস্ট যদি আমরা দেখি যতগুলো আরআরবি আছে প্রত্যেকটা আরআরবিকে মিলিয়ে আমাদের যে টোটাল পোস্ট সেটা কিন্তু 4208টি কিন্তু পোস্ট আছে। আশা করি বোঝাতে পারলাম। তো পোস্ট তোমরা দেখতে পাচ্ছ যে অল ইন্ডিয়া যতগুলো আমাদের আরআরবি আছে প্রত্যেকটা আরআরবিকে মিলিয়ে কিন্তু আমাদের টোটাল যে পোস্ট টোটাল ভ্যাকেন্সি হচ্ছে আমাদের 4208টি, অর্থাৎ 4208টি পোস্ট কিন্তু আমাদের এই কনস্টেবলের কিন্তু বেরিয়েছে এবছর।
তো দেখো তারপরে এখানে যে সম্পর্কে যেগুলো মেন সেগুলো সম্পর্কে বলে দিয়ে দিলাম। এবার কোয়ালিফিকেশন সম্পর্কে একটু বলে দিয়ে দেই। কোয়ালিফিকেশন এখানে আমাদের কি লাগবে সব কিছু আমি তোমাদেরকে বলবো। যদিও ডিটেলসে যদি তোমরা আরও ভালো করে জানতে চাও কোনো বিষয় সম্পর্কে তোমরা অবশ্যই কিন্তু বলবে, আমি তোমাদেরকে কিন্তু ডিটেলসে বলে দিয়ে দেবো। ভ্যাকেন্সি সম্পর্কে বললাম। এবার দেখো এখানে এজ লিমিট সম্পর্কে দেওয়া আছে। সিটিজেন ন্যাশনালিটি তোমার অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। তারপরে এজ লিমিট দেখো এখানে যেটা বললাম আগে যে 1/7/2024 অনুযায়ী এই কনস্টেবল পদের জন্য তোমার যে বয়স সেটা কিন্তু 18 বছর হতে হবে মিনিমাম, এবং ম্যাক্সিমাম কিন্তু তোমার 25 বছর কিন্তু হতে হবে তোমার যে আর কি 1/7/2024 এই ডেট অনুযায়ী। এজ অ্যাপ্লিকেশন টু দিস সিএন নাম্বার এত অনুযায়ী কিন্তু 18 বছর মিনিমাম, এবং ম্যাক্সিমাম কিন্তু তোমার 28 বছর কিন্তু হতে হবে। ঠিক আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আছে 25 এবং এখানে আছে আমাদের 28, এটা কেন হলো? দেখো তোমাদের কিন্তু বয়সে 3 বছরে কিন্তু ছাড় দিচ্ছে। কেন 3 বছরে ছাড় দিচ্ছে সে সম্পর্কে আমি যদি দেখি, এদিকে দেখো লেখা আছে দিস ইনক্লুড এ রিল্যাক্সেশন অফ 3 years ইন এজ বি। এখানে লেখা আছে দ্য প্রেসক্রাইবড অ্যাজ লিমিট অ্যাজ এ ওয়ান টাইম মেজার ডিউ টু কোভিড-19 প্যান্ডামিক। অর্থাৎ যেহেতু কোভিড-19 ছিল, কোভিড-19 প্যান্ডামিকের জন্য কিন্তু তোমাদের এবছর 3 বছরে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। পরের বছর থেকে হয়তো 25 বছর পর্যন্তই নেবে। তো এ বছরটা কিন্তু তোমাদের যাদের বয়স বেশি হয়ে গিয়েছে, তো তোমরা কিন্তু যাদের বয়স আর কি 25 পেরিয়ে গেছে, তোমাদের জন্য কিন্তু এটা একটা মৌকা যে তোমাদেরকে কিন্তু 3 বছরের ছাড় দিচ্ছে এবছর। আশা করি বোঝাতে পারলাম যে এখানে 25 বছর কথা হলে এখানে 18 থেকে 25 লেখা আছে, আবার এখানে 18 থেকে 28 লেখা আছে। এই সম্পর্কে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তারপরে দেখো এজ রিল্যাক্সেশন সম্পর্কে এখানে দেওয়া আছে আদার্স যে সকল কমিউনিটি থেকে তোমরা আছো, তোমরা যদি SC/ST হয়ে থাকো তাহলে তোমাদের ক্ষেত্রে 5 বছরের ছাড় থাকছে। ওবিসি নন ক্রিমিলিয়ারদের জন্য কিন্তু এখানে 3 বছরের ছাড় থাকছে, এবং আদার্স যে সকল ক্যাটাগরি থেকে তোমরা আছো তোমরা তোমাদেরটা এখানে দেখে নিতে পারছো যে তোমাদের কত বছরে কিন্তু এখানে ছাড় আছে। তারপর দেখো এখানে এজ গ্রুপ সম্পর্কে কিছু দেওয়া আছে এখানে ডেট অফ বার্থ অনুযায়ী, এটা তোমরা একটু নিজেরাই দেখে নিও, কারণ এখানে জেনারেল, EWS, ওবিসি, নন ক্রিমিলিয়ার এবং SC/ST প্রত্যেকটা সম্পর্কে দেওয়া আছে যে তোমাদের কত তারিখের মধ্যে তোমাদের বয়স হলে পরে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সে সম্পর্কে কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপরে দেখো এখানে এক্সামিনেশন ফি, অর্থাৎ তোমাদের এক্সামিনেশন ফি তোমাদের কত টাকা দিতে হবে। এক্সামিনেশন ফি যদি আমরা দেখি এখানে এক্সামিনেশন ফি ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট ক্যাটাগরিজ মেনশন বিলিউ। তো আউট অফ দিস ফি অফ 500 অ্যান অ্যামাউন্ট অফ 400 শ্যাল বি রিফান্ডেড ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জ অ্যাজ অ্যাপ্লিকেবল অন অ্যাপিয়ারিং ইন CBT। অর্থাৎ তোমরা CBT এক্সাম যখন তোমরা দিতে যাবে তখন কিন্তু তোমাদেরকে 400 টাকার মতো কিন্তু তারা ফিরিয়ে দিয়ে দেবে, অর্থাৎ তারা কিন্তু 100 টাকা নেবে। কিন্তু তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার সময় কিন্তু তোমাদের এক্সামিনেশন ফি বাবদ কিন্তু এখানে 500 টাকা দিতেই হবে প্রথম অবস্থায়, কিন্তু পরে কিছু টাকা কিন্তু তোমরা এখানে রিফান্ড পেয়ে যাবে 400 টাকার মতো। তারপর তোমরা যারা আর কি এটা বললাম আমরা যেটা আর কি এখন বললাম যে 500 টাকা তোমাদের লাগবে, এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। কিন্তু তোমরা যদি SC/ST এবং এক্স সার্ভিসম্যান বা তোমরা যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো বা আদার্স যে সকল এখানে দেখতে পাচ্ছ মাইনরিটি বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস থেকে যদি তোমরা হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু 250 টাকা কিন্তু দিতে হবে। এবং এই যে 250 টাকা দেখতে পাচ্ছ শ্যাল বি রিফান্ডেড যখন তোমরা আর কি পরীক্ষায় বসবে অন অ্যাপিয়ারিং ইন CBT। যখন তোমরা CBT এক্সামে বসবে তখন কিন্তু বসার পরে কিন্তু তোমাদের এই যে টাকাটা, এই যে 250 টাকা, এটা কিন্তু তোমাদের কি করে দিয়ে দেবে, তোমাদের কিন্তু এটা কিন্তু ফেরত কিন্তু দিয়ে দেবে। আশা করি বোঝাতে পারলাম। তারপরে দেখো তো প্রথম অবস্থায় যারা তোমরা SC/ST আছো মানে রিজার্ভ ক্যাটাগরি বা ফিমেল ক্যাটাগরি আছো, তো তোমাদের জন্য কিন্তু প্রথম অবস্থায় 250 টাকা দিয়ে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে, কিন্তু পরে সেই টাকাটা কিন্তু তোমরা পেয়েও যাবে যখন CBT এক্সামে বসবে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে আমরা জানবো, তার আগে যেখানেই যদি আরও কিছু যদি ডিটেলস যদি আমাদের ইম্পর্টেন্ট সম্পর্কে জানা থাকে সেগুলো আমি বলবো। যদিও পুরো যে PDFটা আছে এটা পুরোটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার আগে কিন্তু নিজেরা একটু ভালো করে দেখে নেবে, তারপর কিন্তু ফর্ম ফিল আপ করতে যাবে। দেখো কম্পিউটার বেসড টেস্ট সম্পর্কে এখানে দেওয়া আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে, অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস। আমাদের প্রথমে আমরা একটু রিক্রুটমেন্ট প্রসেস যে আছে সেটা সম্পর্কে জেনে নিই, তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে আমি তোমাদেরকে বিস্তারিত বলবো। যেহেতু এখানে প্রথমে এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে আমাদের নিচের দিকে দেওয়া আছে, তো রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে আগে একটু দেখে নিই। ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলি থ্রু অনলাইন মোড থ্রু
অ্যানি অফ দ্য অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ তোমাকে যে ফর্ম ফিল আপ কিন্তু তোমাকে অনলাইনেই করতে হবে। আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে রেলওয়ের, সেই অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে গিয়ে কিন্তু তোমাকে অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। মাল্টিপল অ্যাপ্লিকেশন বাই এ ক্যান্ডিডেট উইল লেড টু রিজেকশন অফ অল দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড, অর্থাৎ তুমি যদি মানে বিভিন্ন যে আমাদের আরবি আছে, প্রত্যেকটা আরবিতে যদি তুমি ফর্ম ফিল আপ করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার যে ফর্ম সেটা কিন্তু রিজেক্ট কিন্তু হয়ে যাবে। দ্য রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল কম্প্রাইজ অফ দ্য ফলোয়িং স্টেজ, অর্থাৎ তোমাদের যে আর কি রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্ট তোমাদের আর কি কয়টা ধাপে হবে সে সম্পর্কে কিন্তু এখানে দেওয়া আছে। তো সর্বপ্রথম তোমাদের হবে সিবিটি এক্সাম, অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট। তারপরে এই কম্পিউটার বেস টেস্ট হওয়ার পরে কিন্তু তোমাদের হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ পিইটি, বা যেটাকে আমরা বলতে পারি আমরা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। অর্থাৎ এই দুটো টেস্ট কিন্তু আমাদের একদিনে হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এই টেস্ট হওয়ার পরে কিন্তু আমাদের 3 নম্বরে যে টেস্ট হবে সেটা হচ্ছে কি আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ আমাদের যে মেইন এখানে আর কি যেটার জন্য আর কি আমাদের ফোকাস করতে হবে সেটা কিন্তু প্রথমে যেটা আছে, অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট। এটার জন্য কিন্তু সর্বপ্রথম আমাদেরকে কি খাটতে হবে, এটাতে খাটার পরে এটাতে আর কি খাটার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই যে আমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আছে এটার দিকেও কিন্তু আমাদেরকে ধ্যান কিন্তু দিতে হবে। যদিও 3 নম্বর যেটা আছে ডকুমেন্ট ভেরিফিকেশন, সেটাতেও আমাদের প্রত্যেকটা ডকুমেন্টে ঠিকঠাক থাকতে হবে। তারপরে দেখো এখানে কি আছে, দি ইনফরমেশন অন এক্সামিনেশন শিডিউল অ্যান্ড ভিনু, মানে তোমাদের আর কি ইনফরমেশন যখন তোমাদের আর কি এক্সাম হবে সেই এক্সামের ডেট নিয়ে তোমাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ তোমরা যখন আর কি ফর্ম ফিল আপ করবে তখন সেখানে তোমরা যে নাম্বার দিবে, অর্থাৎ যে মোবাইল নাম্বার দেবে বা যে ইমেল নাম্বার তোমরা দিবে, সেই ইমেল বা সেই মোবাইল নাম্বারে কিন্তু তারা কিন্তু এসএমএস করে বলে দিয়ে দেবে যে তোমাদের কোথায় আর কি সেন্টার পড়েছে। তো সে সম্পর্কে তোমাদের কিন্তু চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে। তারপরে দেখো আমি নিচের দিকে চলে যাচ্ছি। কম্পিউটার বেস টেস্টের ক্ষেত্রে আমরা দেখে নেই প্রথমে যে আমাদের, তোমরা ভালো করে জানো প্রথমে সিবিটি এক্সাম হবে আমাদের, আমি প্রথমেই তোমাদেরকে বলে দিয়ে দিলাম। তো সিবিটি এক্সামে দেখো তোমাদের কি হতে চলেছে। কম্পিউটার বেস টেস্ট, এই স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন উইল বি 10th, অর্থাৎ ম্যাট্রিক লেভেল, অর্থাৎ আমাদের কি মাধ্যমিক লেভেলের কিন্তু এখানে এক্সামিনেশন নেবে, এক্সাম কিন্তু হবে, পরীক্ষা হবে। এবং এখানে আর কি পরীক্ষার যে আমাদের সিলেবাস, সেই সিলেবাস কিন্তু এখানে দেওয়া আছে। দেখো আমাদের টোটাল যে ডিউরেশন কিন্তু হবে 90 মিনিটের, পরীক্ষা হবে আমাদের 90 মিনিটের, এবং টোটাল কোশ্চেন কিন্তু থাকবে আমাদের 120টি কোশ্চেন আমাদের 90 মিনিটের মধ্যে কিন্তু অ্যান্সার করতে হবে। ক্যান্ডিডেট শ্যাল বি অ্যাওয়ার্ডেড 1 মার্ক ফর অ্যাজ কারেক্ট অ্যান্সার, নো মার্ক শ্যাল বি অ্যাওয়ার্ডেড অর ডিডাক্টেড ফর কোশ্চেন নট অ্যাটেম্পট, ঠিক আছে। যদি তোমরা কোনো কোশ্চেন নো মার্ক শ্যাল বি অ্যাওয়ার্ডেড অর ডিডাক্টেড, অর্থাৎ তোমরা যদি কোনো কোশ্চেনের যদি অ্যান্সার না দাও তাহলে সেক্ষেত্রে কোনো তোমরা নাম্বার পাচ্ছ না, কিন্তু তোমরা যখন আর কি তোমরা যখন আর কি কোশ্চেনটার অ্যান্সার দেবে তখন কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হবে 1 নাম্বার করে, অর্থাৎ 120টা আমাদের কোশ্চেন আসবে, 120 ইন্টু যদি আমরা 1 করি অর্থাৎ আমাদের 120 নাম্বারেরই কিন্তু এক্সাম কিন্তু হতে চলেছে। 120টা কোশ্চেন থাকবে 120 নাম্বারের। এবং এখানে আমাদের আর কি নেগেটিভ মার্কিং, দেখো নেগেটিভ মার্কিং যদি আমরা দেখি 3 নম্বরে কিন্তু আমাদের দেওয়া আছে, দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং 1/3 মার্কস ফর অ্যাচ রং অ্যান্সার, অর্থাৎ তোমরা যদি 3টে কোশ্চেন যদি ভুল করো তাহলে কিন্তু তোমাদের সেক্ষেত্রে 1 নাম্বার কিন্তু কি হবে, মাইনাস কিন্তু হবে। তো এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো কী আছে, আমাদের নর্মালাইজেশন অফ মার্কস উইল বি ডান ফর সিবিটি হেল্ড ইন মাল্টিপল শিফট, আমাদের যদি মাল্টিপল শিফটে যদি আমাদের এক্সাম হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের নর্মালাইজেশন যে প্রক্রিয়া, সেই নর্মালাইজেশনও কিন্তু এখানে আমাদের হবে। দেখো মিনিমাম পাস পার্সেন্টেজ ফর এলিজিবিলিটি, অর্থাৎ এই সিবিটি এক্সামে তোমাদের পাস করার জন্য মিনিমাম যে নাম্বার সেটা কিন্তু তোমাদেরকে নিয়ে আসতেই হবে। যদি তোমরা এর থেকে কম নাম্বার নিয়ে আসো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু কোয়ালিফাই করবে না, অর্থাৎ তোমাদের কোনো মতেই তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে না। পরের যে টেস্ট আছে সেই টেস্টে তোমাদের কখনোই আর কি কোনোভাবেই নেওয়া হবে না, যদিও মেরিট আমাদের এই নাম্বারে যায় না, এর থেকেও বেশি নাম্বার আমাদেরকে নিয়ে আসতে হয়। দেখো এখানে ইউআর এবং ইডব্লিউএস এবং ওবিসি নন ক্রিমিলিয়ার তোমরা যারা আছো তাদের জন্য এখানে 35% মিনিমাম তোমাদের নাম্বার নিয়ে আসতে হবে। 120-র মধ্যে 35% তোমরা একটু হিসাব করে নিয়ে নাও, ক্যালকুলেশন করলে তোমরা বুঝতে পারবে কতগুলো আর কি কোশ্চেন তোমাদেরকে করতে হবে। তারপর দেখো এসসি এবং এসটি ক্যাটাগরি থেকে তোমরা যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 30% কিন্তু নাম্বার মিনিমাম নিয়ে আসতে হবে, অর্থাৎ এই 30% বা এই 35%-এর আশায় কিন্তু তোমরা বসে থাকো না, এর থেকে কিন্তু তোমরা বেশি নাম্বার নিয়ে আসবে। যদি বেশি নাম্বার নিয়ে আসো তাহলে কিন্তু তোমাদের মেরিট তৈরি হবে, এটা কিন্তু একটু মাথা রাখবে। তারপরে দেখো আমাদের কী আছে, এটা বলছি না যে এই নাম্বারেতে হবে না, এই নাম্বারে হতে পারে, বাট তোমরা ভালো করে জানো কম্পিটিশন কীরকম হচ্ছে। তো কম্পিটিশনের বাজারে কিন্তু এখন এই নাম্বারে কিন্তু চান্স পাওয়া কিন্তু খুবই মুশকিল। তারপর দেখো কী আছে,
সিলেবাস ফর সিবিটি, এই যে আমাদের সিলেবাস, এই সিবিটি এক্সামের জন্য সিলেবাস আমাদের কী হবে সেই সিলেবাস সম্পর্কে কিন্তু এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছ অ্যারিথমেটিক, অর্থাৎ আমরা যদি অঙ্কের কথা বলি, অঙ্কে কিন্তু আমাদের 35 নাম্বার আসবে। তারপরে দেখো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, অর্থাৎ রিজনিং থেকে কিন্তু আমাদের 35 নাম্বার আসবে। তারপরে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু আমাদের 50 নাম্বার কিন্তু আসবে। দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস থেকে আমাদের কতগুলো নাম্বার আসছে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু 50 নাম্বার কিন্তু আছে কিন্তু আমাদের। এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে আমাদের আছে কিন্তু 35 নাম্বার, এবং অঙ্ক থেকে আছে আমাদের 35 নাম্বার। ভাবতে পারছো তো প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাদেরকে ভালো করে কিন্তু পড়তে হবে। একটু বই সম্পর্কে যদি তোমরা জানতে চাও তো তোমরা অবশ্যই বলবে যে কোন বইটা বেস্ট, তাহলে কিন্তু আমি অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওতে কিন্তু বলে কিন্তু দিয়ে দেবো যে কোন বইটা তোমাদের জন্য বেস্ট হবে। এই যে দেখো এই সিবিটি এক্সাম হওয়ার পরে, সিবিটি এক্সামের দেখো আমি কিন্তু বলে দিলাম যে অঙ্ক থেকে তোমাদের 35 নাম্বার আসবে, এবং তোমাদের যে আর কি সিলেবাস কিন্তু এগুলো থাকছে। এই যে নাম্বার সিস্টেম, তারপরে ডেসিমেল ফ্র্যাকশন, এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে, এবং রিজনিং থেকে কিন্তু এই সকল চ্যাপ্টার কিন্তু তোমাদের কোশ্চেন আসবে, এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু এই সকল চ্যাপ্টার কিন্তু তোমাদেরকে পড়তে হবে। অর্থাৎ হিস্টোরি পড়তে হবে, আর্ট অ্যান্ড কালচার পড়তে হবে, জিওগ্রাফি পড়তে হবে, ইকোনমিক পড়তে হবে, জেনারেল পলিটি পড়তে হবে, ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়তে হবে, স্পোর্টস পড়তে হবে, জেনারেল সায়েন্স, প্রত্যেকটা কিছু কিন্তু এখানে তোমাদেরকে পড়তে হবে। তারপরে দেখো এই টেস্ট হওয়ার পরে, সিবিটি টেস্ট হওয়ার পরে আমাদের আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি বা আমরা বলতে পারি, এবং সঙ্গে আমাদের যে ফিজিক্যাল মেজারমেন্ট অর্থাৎ পিএমটি, এই যে টেস্ট, এই টেস্ট আমাদের কী হবে সে সম্পর্কে কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে। অর্থাৎ তোমরা যদি ছেলে যদি হয়ে থাকো, অর্থাৎ কনস্টেবল মেল ক্যাটাগরি যদি তোমরা হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাদের আর কি 1600 মিটার রান কিন্তু করতে হবে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যেই। 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদেরকে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে মেলদের জন্য, অর্থাৎ ছেলেদের জন্য। এবং এখানে আর কি লং জাম্প যে তোমাদের হবে, লং জাম্পে কিন্তু তোমাদেরকে 14 ফিট কিন্তু তোমাদেরকে কী করতে হবে, লং জাম্প কিন্তু তোমাদের থাকতে কিন্তু হবে। এবং হাই জাম্পের ক্ষেত্রে দেখো, হাই জাম্পের ক্ষেত্রে তোমাদের কিন্তু 4 ফিট মিনিমাম কিন্তু তোমাদের 4 ফিট কিন্তু লাগবে। কনস্টেবল ফিমেল ক্যাটাগরি অর্থাৎ মেয়েদের জন্য কিন্তু এখানে 800 মিটার রান 3 মিনিট 40 সেকেন্ড কিন্তু তোমরা এখানে সময় পাবে। এবং লং জাম্পে কিন্তু তোমাদেরকে 9 ফিট কিন্তু তোমাদেরকে যেতে হবে, এবং হাই জাম্পে কিন্তু তোমাদেরকে 3 ফুট কিন্তু তোমাদের কভার কিন্তু করতে হবে। তারপরে দেখো নিচের দিকে যদি দেখি আমরা পিএমটি এআরএস আন্ডার, এখানে ইউআর ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি থেকে যদি তুমি হয়ে থাকো, তাহলে তোমার যে হাইট, তুমি যদি ছেলে যদি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার হাইট হতে হবে 165 সেন্টিমিটার, এবং তুমি যদি মেয়ে ক্যাটাগরি হয়ে থাকো, তাহলে মেয়ে যদি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার হাইট কিন্তু লাগবে 157 সেন্টিমিটার। তোমরা যারা ইআর অর্থাৎ জেনারেল ক্যাটাগরি, ইডাব্লিউএস এবং ওবিসি থেকে আছো, এবং তোমরা যারা আর কি এটা হয়ে গেলো আমাদের আর কি উচ্চতা সম্পর্কে। এবার হচ্ছে কি আমাদের চেস্ট সম্পর্কে, অর্থাৎ বুকের ছাতি হচ্ছে আমাদের না ফুলিয়ে আমাদের 80 সেন্টিমিটার লাগবে, এবং ফুলিয়ে কিন্তু এখানে আমাদের 85 সেন্টিমিটার লাগবে, অর্থাৎ 5 সেন্টিমিটার কিন্তু আমাদের বেশি ফোলাতে কিন্তু হচ্ছে। তারপর তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি থেকে আছো, তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইট কিন্তু 160 সেন্টিমিটার লাগছে, এবং অর্থাৎ তোমরা যদি ছেলে ক্যাটাগরি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের 160 সেন্টিমিটার লাগছে, এবং তুমি যদি মেয়ে হয়ে থাকো এবং এসসি এসটি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু 152 সেন্টিমিটার তোমার হাইট লাগছে। এবং বুকের ছাতির ক্ষেত্রে যদি আমরা দেখি তো 76.2 লাগছে তোমাদের ছেলেদের ক্ষেত্রে, না ফুলিয়ে, আর ফুলিয়ে কিন্তু তোমাদের লাগবে 81.2, ঠিক আছে, ফুলিয়ে। তারপর দেখো এখানে আবার নিচে দেখা আছে কিছু এখানে গোর্খা, তারপরে আরও এখানে গরওয়ালিস, আরও আদার্স কিছু এখানে দেওয়া আছে, তাদের জন্য কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে। তাদের হাইট কিন্তু আবার অন্যান্য আছে, তোমরা হাইটটা এখানে দেখতে পাচ্ছ। তোমরা যদি এই ক্যাটাগরির হয়ে থাকো কেউ, তাহলে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ হাইটটা সম্পর্কে কিন্তু এখানে নিচে দেওয়াই আছে। তারপরে দেখো নিচের দিকে যদি যাই, এখানে কিছু নোট সম্পর্কে দেওয়া আছে, এটা তোমরা নিজেরাই একটু পড়ে নিয়ে নিও। যেগুলো মেন সেগুলো আমি বলে দিয়েছি। তারপরে যদি কোথাও কোনো যদি না বলে যদি থাকি তোমরা অবশ্যই বলবে, তাহলে আমি কিন্তু বলার কিন্তু চেষ্টা করব। দেখো এই পিএমটি বা আমাদের এই যে পিএমটি বা পিইটি, এই টেস্ট হওয়ার পরে কিন্তু আমাদের হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। এই ডকুমেন্ট ভেরিফিকেশনে আমাদের কি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে আমাদের কি নিয়ে যেতে হবে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, এবং কিভাবে হবে প্রত্যেকটা কিছু কিন্তু দেওয়া আছে। যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু আরও ডিটেলসে আমরা জানতে পারবো। এখানে দেখতে পাচ্ছ ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এখানে কী লাগবে। তো যাই হোক, ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পর্কে আমি বললাম না। তারপরে দেখো এখানে আছে আমাদের হাউ টু অ্যাপ্লাই।
আমরা অ্যাপ্লাই কিভাবে করব। অ্যাপ্লাই করার জন্য আমাদের কি কি লাগবে, এখানে কিন্তু যা যাবতীয় জিনিস লাগবে প্রত্যেকটা কিছু কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা একটু নিজেরা অ্যাপ্লাই করার সময় কিন্তু দেখে নেবে। তারপর দেখো আমাদের আর কি কতগুলো আরআরবি আছে, প্রত্যেকটা আরআরবির কিন্তু এখানে সাইটগুলো কিন্তু দেওয়া আছে। এই সাইটগুলোতে গিয়ে কিন্তু তোমরা কি করবে, ফর্ম কিন্তু ফিল আপ করবে। আদার্স যদি অন্য সাইটে গিয়ে করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে ফর্ম আর কি সেটা কিন্তু তোমাদের রিজেক্টও কিন্তু হয়ে যেতে পারে বা রিজেক্ট কিন্তু হবেই। তো এই যে সাইটগুলো তোমরা দেখছো এই সাইটে গিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। তারপরে দেখো যদি তোমার আর কি যে আর কি সাইটটা তোমার ভালো লাগে সেই সাইটে গিয়ে তুমি করবে, অর্থাৎ তুমি এই যে জোন থেকে তুমি অ্যাপ্লাই করতে চাও সেই জোনটা কিন্তু তুমি সিলেক্ট করবে। তারপরে দেখো আমি যদি উপরের দিকে যাই, আর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে যেটা জানার আমাদের বিষয়, এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে আগে আমি তোমাদেরকে একটু বলে দিয়ে দিই। দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে কিন্তু আমরা চলে এসেছি, যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আমাদের কী রকম লাগবে। দেখো কনস্টেবলের ক্ষেত্রে লেভেল 3 এটা পোস্ট, এবং এখানে আমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কনস্টেবল পদের নাম তোমরা ভালো করে জানো, এবং লেভেল 3 7 সিপিসি পে অনুযায়ী তোমরা যে আর কি স্যালারি পাবে সেটা কিন্তু 21,700 টাকা পাবে, প্লাস আদার্স যে সকল আর কি অ্যালাউন্স আছে সেই সকল কিন্তু অ্যালাউন্স তোমরা এখানে পাবে রেলওয়ের যে নিয়ম সেই অনুযায়ী। এবং মেডিকেল স্ট্যান্ডার্ড দেখো এখানে B1 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে। তোমরা যদি এই মেডিকেল স্ট্যান্ডার্ড সম্পর্কে জানতে চাও তোমরা অবশ্যই বলবে, আমি কিন্তু ডিটেলসে কিন্তু জানিয়ে দিয়ে দেবো, বা নেক্সট ভিডিওতে কিন্তু আমি অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর দেখো এখানে কি আছে, তারপরে এখানে মিনিমাম তোমাদের আর কি যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা দেখো এখানে আছে 10th পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড, অর্থাৎ মাধ্যমিক পাস তোমাদেরকে করতে হবে বা মাধ্যমিকের যে সমতুল্য এক্সাম আছে সেই পরীক্ষা যদি তোমরা পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস যারা করেছো তোমরা এই কনস্টেবল পদের জন্য কিন্তু এলিজিবল, তো তোমরা কিন্তু যোগ্য আছো, তোমরা চাইলে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো যদি তোমরা করতে চাও। যদি তোমাদের যদি ইচ্ছা হয়ে থাকে যে আমরা রেলওয়েতে করব তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে ফর্ম কিন্তু ফিল আপ করতে পারো। দেখো এখানে যদি আমরা ক্যাটাগরি ওয়াইজ যদি দেখি কনস্টেবলের ক্ষেত্রে, দেখো তোমরা যারা জেনারেল ক্যাটাগরি থেকে আছো তোমাদের জন্য 1450টি সিট আছে ছেলেদের জন্য, এবং এসসি ক্যাটাগরির জন্য 536টি, এসটিদের জন্য 268, ওবিসিদের জন্য 966, ইডাব্লিউএসদের জন্য 357টি আছে, এবং টোটাল আর কি আমরা যদি দেখি ছেলেদের জন্য তাহলে টোটাল হচ্ছে আমাদের 3577টি কিন্তু এখানে আমাদের পোস্ট আছে। আর মেয়েদের জন্য যদি আমরা দেখি তো মেয়েদের জন্য কিন্তু আছে জেনারেল ক্যাটাগরিদের জন্য আছে 256টি, এসসিদের জন্য 95টি, এসটিদের জন্য 47টি, ওবিসিদের জন্য 170টি, ইডাব্লিউএসদের জন্য 63টি, তো টোটাল হচ্ছে গিয়ে 631টি কিন্তু পোস্ট আছে মেয়েদের জন্য। এবং আদার্স যে সকল আর কি আরও আছে তোমরা দেখতে পাচ্ছ এক্স সার্ভিসম্যান 10% অফ টোটাল ভ্যাকেন্সি, যতগুলো ভ্যাকেন্সি আছে তার 10% অর্থাৎ 420টা কিন্তু ভ্যাকেন্সি তাদের জন্য এখানে আছে। আশা করি বোঝাতে পারলাম। তো তারপরে বলছি যদি তোমাদের কোনো রকমের ডাউট থাকে তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো এই কনস্টেবলের ভ্যাকেন্সি নিয়ে, আমাদের এই রেলওয়ের কনস্টেবলের ভ্যাকেন্সি নিয়ে। আমি যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তো তোমরা অবশ্যই নির্দ্বিধায় তোমরা কমেন্ট করবে, আমি সেই কমেন্টের আর কি অ্যান্সার দেওয়ার আমি অবশ্যই চেষ্টা কিন্তু করব। থ্যাংক ইউ।